লাস্ট ক্লাসে আমরা কোনগুলো দেখছিলাম? মনে আছে? হ্যাঁ, শুধু কনস্ট্রাক্টর ওভারলোডিং গেটার সেটার। আমি আপাতত একটু রিভিউ করি, কারণ আমরা জাভার যে বেসিক সেগুলো শেষ করে ফেলছি। আমরা হচ্ছিল আজকের ক্লাস থেকে হচ্ছিল ওপির কনসেপ্টগুলো শুরু করবো, ঠিক আছে? সো আমরা এই পর্যন্ত হলো জাভার সিনট্যাক্স দেখছি। সি এর মধ্যে এগুলোর সাথে কোনো ডিফারেন্স নেই, জাস্ট হলো ফর লুপ আমরা একটা দেখছিলাম, ফর ইচ লুপ, আর হচ্ছিল স্কিউড অ্যারে একটা দেখছিলাম, যেটার মধ্যে হচ্ছিল রো নাম্বার আর কলাম নাম্বার হচ্ছিল ডিফারেন্স থাকবে, মানে প্রত্যেকটা রোতে সেম নাম্বার অফ কলাম থাকবে না, ঠিক আছে? এরপর আমরা দেখছিলাম যে জাভার মধ্যে কীভাবে ক্লাস ডিক্লেয়ার করা যায়, দেন হাউ ক্যান ইট ডিক্লেয়ার সেভারাল টাইপস অফ কনস্ট্রাক্টর, আমরা ওটাকে বলছি কনস্ট্রাক্টর ওভারলোডিং। এরপর আমরা দেখছি যে কীভাবে গেটার সেটার জেনারেট করা যায়, মানে প্রাইভেট মেথডগুলোকে ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য। গেটার দিয়ে হচ্ছিল আমরা ভ্যালু জাস্ট নিব, আর সেটার দিয়ে জাস্ট ভ্যালুগুলো সেট করব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আজকের ক্লাসের জন্য আমি জাস্ট একটা সলিউশন ক্লাস আগের মতো একটা তৈরি করে নিছি। আফটার দ্যাট আমি একটা বক্স ক্লাস তৈরি করছি, যেটার মধ্যে হলো 3টা ভেরিয়েবল আছে, যেটা আমরা আগেই দেখছিলাম, ঠিক আছে? আমি তোমাদের বইয়ের সাথে সিনক্রোনাইজ করে হচ্ছিল আমি কোডগুলো করতেছি। তোমাদের বইয়ে হচ্ছিল বক্স টাইপের একটা ক্লাস দিয়ে সামথিং সেভেন টাইপস অফ জিনিস ডেসক্রাইব করা হয়েছে, ঠিক আছে? আমি স্টুডেন্ট ক্লাস দিয়েও করা হয়েছে, আমি বক্স ক্লাস দিয়েই করতেছি, কারণ আমি আগের মানে সেমিস্টারও বক্স টাইপের একটা ক্লাস দিয়ে টপিকগুলো ডেসক্রাইব করছিলাম। আচ্ছা, ওকে। সো আমরা দেখছিলাম যে ওই আমাদের একটা শর্টকাট আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা মানে কনস্ট্রাক্টর ইজিলি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সো আমরা আজকে আর এরকমই একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে নিই। সো কন্ট্রোল ইনসার্ট, এই কোথায় গেল? অল্ট প্লাস ইনসার্ট কনস্ট্রাক্টর, আমরা এটা সিলেক্ট করে দিলাম। সো আমাদের একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। আফটার দ্যাট সেমভাবে আমরা হচ্ছিল গেটার সেটা জেনারেট করতে পারি। সো ওই আগের মতো যাব, এটা আমরা কীভাবে আনতে পারি? রাইট ক্লিক করে জেনারেট করবো, অথবা অল প্লাস ইনসার্ট, ঠিক আছে? কারণ আমরা কিছু কোড ইনসার্ট করতেছি, এবার মনে রাখা যায়। সো আমরা এখানে গেটার সেটা সিলেক্ট করলাম, দেন আমরা কোনগুলোর জন্য আমরা গেটার সেটা তৈরি করবো ভেরিয়েবলগুলো সিলেক্ট করে দিলাম। সো আমাদের প্রত্যেকটার জন্য এরকম ভেরিয়েবল গেটার সেটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আসলে মানে কোনো আমাদের থিওরি পার্ট না, আমাদের মানে ল্যাবে গেলে এগুলো লাগতে পারে। জাস্ট আমি এখন যেহেতু তৈরি করতেছি শুধু দেখাই দিলাম। সো এটা হলো আমাদের ক্লাস আপাতত, ঠিক আছে? সো এখন আমাদের আজকের টপিক হচ্ছে হলো মেনলি আমরা কীভাবে পাস বাই ভ্যালু অ্যান্ড পাস বাই রেফারেন্স করবো। পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স জিনিসটা কি? তোমরা তো সি এর মধ্যে ফাংশনের যখন আমরা কোনো ভ্যালু পাস করতাম, মানে একটা ফাংশন লিখতাম, ফাংশনে যখন একটা ভ্যালু পাস করে দিতাম, তখন আমাদের কী হতো? ওই ভ্যালুটা ওই ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলের মধ্যে দিতাম সেই ভেরিয়েবলের মধ্যে চলে যেত, ঠিক আছে? জাস্ট ফর এক্সাম্পল তুমি যদি চিন্তা করো এভাবে যে পাবলিক ভয়েড অথবা
দেখো এখানে আমরা একটা হলো মেথড ডিক্লেয়ার করছি যেটা হলো মডিফাই সামথিং, ওটা একটা ভ্যালু দিবে এবং ভ্যালুর সাথে 10 যোগ করে দিবে, দ্যাটস ইট, ঠিক আছে। এখন এখানে হলো আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম a, ওটা প্রিন্ট করলাম, দেন মডিফাই মেথডটা আমি কল করে দিলাম, তারপরে হচ্ছিল আমি আবার সেম মেথডটাকে সেম ভেরিয়েবলটাকে আবার প্রিন্ট করলাম। এখন এখানে একটা এরর দিচ্ছে মডিফাইয়ের মধ্যে, এই লাইনটা কেন এরর দিচ্ছে বলতে পারবা? মানে মডিফাই এ এটা কেন এরর দিচ্ছে? ডাটা টাইপ তুমি যদি অন্য কোনো ক্লাসের যদি কোনো মেথডকে মানে কল করতে চাও অথবা ভেরিয়েবল কল করতে চাও, তখন তোমাকে অবজেক্ট ক্রিয়েট করে দেন তোমাকে অ্যাক্সেস করতে হবে। বাট এটা তো এই ক্লাসের মধ্যে, এই ক্লাসের মধ্যে যে কেউ যে কাউকে অ্যাক্সেস করতে পারবে, তার প্রবলেমটা কি? ওইটাই তো ডট দিয়ে কল করতে হবে কোন সময়, যখন ওই ভেরিয়েবল অথবা এলিমেন্টটা অন্য ক্লাসে হবে। বাট এইটা তো আমার নিজের ক্লাসের মধ্যে, নিজের ক্লাসের মধ্যে কোনো কিছুই করতে হবে না, মানে রেফারেন্স করতে হবে। রিটার্ন করা নাই, এটা ভয়েড বাকি তো এই ভয়েড রিটার্ন টাইপ স্ট্যাটিক লাগবে, স্ট্যাটিক লাগবে। কারণ আমি বলছিলাম কি স্ট্যাটিক কোনো এলিমেন্ট থেকে তুমি যদি আরো অন্য কোনো কিছুকে অ্যাক্সেস করতে যাও নিজের ক্লাসের মধ্যে উইদাউট ডিক্লেয়ারিং এন অবজেক্ট, তাহলে তোমাকে স্ট্যাটিকলি ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। বাট এটা দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে হলো আমি এটাকে স্ট্যাটিক করে দিলাম। ফার্স্ট হচ্ছে তুমি স্ট্যাটিক কোনো মানে কোড ব্লকস থেকে অথবা কোনো মেথড থেকে তুমি অন্য কোনো নন স্ট্যাটিক কিছুকে অ্যাক্সেস করতে পারবে না, ইভেন একটা ভেরিয়েবলকেও না। যে ভেরিয়েবলকে তুমি অ্যাক্সেস করবা সেটাকে তোমার স্ট্যাটিক হইতে হবে যদি তুমি একটা স্ট্যাটিক মেথড থেকে তুমি অ্যাক্সেস করো, ঠিক আছে। আচ্ছা, বাট এটাকে স্ট্যাটিক না করেও আমি কি করতে পারবো, সলভ করতে পারবো। সেটা কিভাবে? আমি সলিউশনের একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিই, দেন এই অবজেক্ট দিয়ে আমি রেফার করতে পারি, ঠিক আছে। পাবলিক মেথডটা অনলি কাজ করে হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশনটা রান করার জন্য, আদার্স কোনো কাজ নাই। সো তোমার কাছে একটু কনফিউজিং মনে হতে পারে যে আমি যে ক্লাস মধ্যে সেই ক্লাসে আবার একটা অবজেক্ট তৈরি করতেছি, এটা কোনো প্রবলেম না। কারণ এই মেথডটা তুমি এভাবে চিন্তা করতে পারো এটা একটা অন্য একটা মেথড, অথবা একটা মেথডের মধ্যে তুমি তোমার নিজের একটা অবজেক্ট তৈরি করতেছো, কাইন্ড অফ ক্লোন, যে তুমি নিজেকেই আর একটা নিজের ভাষা তৈরি করতেছো তোমার মধ্যেই, ঠিক আছে। ওই যে আমরা কাইন্ড অফ এভাবে চিন্তা করবো যে তোমার, আমরা অনেক সময় বলি যে আমাদের একটা আউটসাইডের একটা মানে ফেস আছে, আমার একটা ইনসাইডের একটা ফেস আছে, কাইন্ড অফ এভাবে, ঠিক আছে। ভাই সাইকোলজিক্যাল দিক থেকে চিন্তা করো, প্রত্যেক মানুষের দুইটা রূপ থাকে। আমরা মনে করো ফর এক্সাম্পল পাবলিকলি কীভাবে রিয়াক্ট করি, আবার প্রাইভেটলি আবার আলাদাভাবে রিয়াক্ট করি, ঠিক আছে। সো এখানেও সেম, এখানে এভাবে চিন্তা করতে নিতে পারো যে আমি নিজের মধ্যেই আবার নিজের একটা অবজেক্ট তৈরি করতে, এরকম অনেকগুলো অবজেক্ট তৈরি করা যায়, ঠিক আছে। শুধুমাত্র মেইন মেথডের মধ্যে না, তুমি অন্য মেথডের মধ্যে নিজের অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবে। বাট এখানে আমার কনসার্নটা হচ্ছে হলো যে আমরা যখন একটা স্ট্যাটিক মেথড থেকে অন্য কোনো কিছুকে অ্যাক্সেস করতে যাব, ওইটাকে অবশ্যই স্ট্যাটিক হতে হবে একটা, অথবা সেটাকে আমি অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। অবজেক্ট দিয়ে যদি অ্যাক্সেস করো তাহলে কোনো প্রবলেম নেই, বাট তুমি যদি অবজেক্ট দিয়ে অ্যাক্সেস না করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওটাকে স্ট্যাটিক হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম হতে পারে, যদি আমি এটা পাবলিক না করে প্রাইভেট করে দেই তাহলে এখানে এরকম দিচ্ছে, এরকম দিবে না। কারণ কি, এটা সেম ক্লাসের মধ্যে আছে। সো তুমি ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করো অথবা না অ্যাক্সেস করো। আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম যে ডট দিয়ে অনলি পাবলিক গুলোকে অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে, বাট প্রাইভেট গুলোকে অ্যাক্সেস করা যাবে যদি সেটা আমার নিজের কোড ব্লকস মধ্যে হয়। সো এই যে কোড ব্লকস ওপেন, এই কোড ব্লকস ক্লোজ, এই ক্লাসে এর মধ্যে পাবলিক প্রাইভেট ডাজন্ট ম্যাটার, তুমি যে কোনো ভাবে অ্যাক্সেস করতে পারবা, ডট দিয়ে ডট না দিয়ে। বাট এইটার বাইরে যদি চলে যায় তাহলে তুমি যদি ডট দিয়ে অ্যাক্সেস করতে যাও তাহলে তোমার প্রবলেম হবে, অনলি পাবলিক গুলোকে অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে। সো এই যে দেখো আমি কিন্তু এই যে আমি অনেক কিছুই কিন্তু এখানে বলতেছি,
এই যে আমি কিন্তু ইরোর ধরে ধরে আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। সো ক্লাসের মধ্যে তুমি যদি মনোযোগ না দাও তাহলে তোমার কাছে কোশ্চেন অনেক টাফ হবে, কারণ আমি এই যে অনেক ছোট ছোট কতগুলো ইনফরমেশন দিলাম এখানে। স্ট্যাটিক ব্লক থেকে আরেকটা স্ট্যাটিক জিনিসপত্রকে অ্যাক্সেস করা যাবে, অন্যগুলোকে অ্যাক্সেস করা যাবে না। সো আমি এরকম একটা কোড দিয়ে দিব যেখানে তুমি স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিক কেউকে অ্যাক্সেস করতে দিয়েছে, তাহলে তোমাকে এটা সলভ করতে হবে। আগের বছরের কোশ্চেনগুলো দেখো, আমি লেকচারগুলোর মধ্যেই কিন্তু আমি বলে দিই। হ্যাঁ, তোমাদের কোনো স্পেশাল ক্লাস হবে না যে ক্লাসের মধ্যে আমি তোমাকে কিছু শর্ট সাজেশন দিব যে এই ধরনের কোশ্চেন হতে পারে, এরকম হবে না। বাট এই যে আমি কিন্তু এখন তোমাদেরকে সাজেশন দিয়ে যাচ্ছি যে কী ধরনের ইরর হইতে পারে। সো এইগুলোকে আইদার তোমার নোট ডাউন করে রাখতে হবে, অথবা তুমি যখন ভিডিওটা আবার দেখবা তখন এগুলাকে মানে পার্টিকুলার এখন নোট ডাউন করে অথবা পরে নোট ডাউন করো, একসময় নোট ডাউন করে রাখতে হবে। বেটার হয় এখনই নোট ডাউন করে রাখা, মানে যখন আমি লেকচার দিতেছি তখনই নোট ডাউন করে রাখা, কারণ তোমার ভিডিওর মধ্যে আমি অনেক কিছুই বলতেছি, ঠিক আছে? আমি আমার পার্টিকুলার কিছু প্রতি জোর দেই, ওটা একটু ভালো করে নোট করে রাখা দরকার। অথবা তোমার যেটা ভুলে যেতে পারো, তোমার প্রবলেম থাকতে পারে যে আমি এটা ভুলে যেতে পারি। হ্যাঁ বলো। ওটা কোনো ফ্যাক্টর না তো, এর সাথে এটা কোনো রিলেশন হচ্ছে না, এর তো ওটা পাস হয়ে যাচ্ছে। অবজেক্ট না বানায় তুমি এটাকে স্ট্যাটিক করে দেবা গ্লোবালি, এটা কোনো ফ্যাক্টর হয়ে যাচ্ছে না। তোমার এখান থেকে আমি অ্যাক্সেস করতেছি না। এই যে এটা আরেকটা ভুল তোমরা চিন্তা করো, যে আমরা চিন্তা করি এই ভেরিয়েবলটা এ হলে এবার প্যারামিটারের নাম যদি আমি এ না দেই তাহলে প্রবলেম হবে। এটা তো একটা ভেরিয়েবলের নাম, এটা লোকালি তুমি একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো, সো এটার সাথে এর কোনো রিলেশন নাই। এটা ইন্টারনাল রিলেশন থাকতে পারে, ভ্যালুর টাইপের দিক থেকে রিলেশন থাকতে পারে, বা নামের দিক থেকে কোনো রিলেশন নাই। আমি এর জন্য এটাকে এ দিছিলাম যাতে আমি পরবর্তীতে মডিফাই করে দেখাইতে পারি। তো এটার সাথে ওটা কোনো রিলেশন নাই। তুমি ভেরিয়েবল তুমি কি ডিক্লেয়ার করতেছো, এটা কোনো ডাজন্ট ম্যাটার। তুমি অ্যাক্সেস করতেছো এই এলিমেন্টটা। অবজেক্ট না বানায় এটা আমরা ফার্স্টে বলবো যে একটা জিনিসটাকে স্ট্যাটিক বানাতে হবে, আমরা তারপরে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে ক্লাসে। এটা আমরা জিনিসটাকে স্ট্যাটিক বানানোর জন্য ভেরিয়েবলকে গ্লোবালি ডিক্লেয়ার করি। ওটা কোনো রিলেশন নাই তো, ভেরিয়েবলের সাথে এটা রিলেশন নাই। তুমি ভেরিয়েবল এর কথা বলতেছো না, এটা তো জাস্ট একটা ভ্যালু পাস করে দিচ্ছে, এর সাথে এটা রিলেশন নাই। আমি অ্যাক্সেস করতেছি কাকে, মডিফাই মেথডটাকে, নট একে অ্যাক্সেস করতেছি, বাট একে কি কার মধ্যে অ্যাক্সেস করতেছি, মেইন মেথডের মধ্যে অ্যাক্সেস করতেছি, নট মেইন মেথডের বাইরে অ্যাক্সেস করতেছি। সো এটা কোনো ইফেক্ট নাই। কথা বুঝতে পারছো? তুমি এটা যদি আবার বাইরে ডিক্লেয়ার করো, একে যদি আবার বাইরে ডিক্লেয়ার করো, তখন আবার একে আবার স্ট্যাটিক হতে হবে, তখন আরেকটা প্রবলেম ক্রিয়েট করবে। মানে বুঝতে পারবে। তখন এ কে মেথড ফলো করবে, কারণ এ এখন স্ট্যাটিক না। ঠিক আছে, তুমি অনলি এ কে স্ট্যাটিক করে তুমি পুরো ফুল প্রবলেমটা সলভ করতে পারবে না। এখানে দুইটা পার্ট, আমি মডিফাই কে অ্যাক্সেস করতেছি, এ কে অ্যাক্সেস করতেছি। আমি তখন দেখাইতেছিলাম এইটাকে অফ করে, এটা ঠিক আছে, এটা ইন্টারনালি আছে, বাট আমি যদি এটাকে বাইরে নিয়ে যাই তখন নতুন একটা প্রবলেম ক্রিয়েট করবে এ। ঠিক আছে, এখন যদি আমি এই সলিউশন এ এটাকেও আমি যদি অফ করে দেই, তখন এখানে দুইটা প্রবলেম ক্রিয়েট করবে, যে এ ও স্ট্যাটিক না, মডিফাইও স্ট্যাটিক। ঠিক আছে, সো এটা সলভ করবে না, আর প্রবলেম বাড়াবে। ওকে, সো এটাকে আমি স্ট্যাটিক করে দিই। এন্ড এটাকে আমি স্ট্যাটিক করে দিই। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে জাস্ট বলো যে আমি যদি সে এই লাইনটার মধ্যে এটাকে প্রিন্ট করতেছি, এরপর এই লাইনটাকে এখানে প্রিন্ট করতেছি, এর কত ভ্যালু প্রিন্ট হবে? প্রথমে 10, পরেরটা 20, প্রথমটা 10, পরেরটা
20। সবাই কি ঠিক আছে? আর কোনো কেউ কোনো মতামত আছে? দেখো কি হয়। কেন নাম্বারে এটা সি এর মধ্যে পড়ে আসলে পয়েন্টার ইন্টিজার পাস বাই ভ্যালু পাস বাই পয়েন্টার এরকম করে পড়ে আসলে আমরা যখন ভ্যালু পাস করে দিই এটা হলো কি পাস বাই ভ্যালু হচ্ছে মানে হলো যে জাস্ট অনলি এটা এখানে ভ্যালুটা পাস করে দিচ্ছে এখানে নাম্বার একটা ভেরিয়েবল ক্রিয়েট হইতেছে সেটার মধ্যে সে একটা কিছু যোগ করতেছে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে একটা গ্রাফ চিন্তা করে নেওয়া গ্রাফ মানে হচ্ছিল মানে একটা স্ট্রাকচার চিন্তা করে নেওয়া যে কোন জায়গায় কি হচ্ছে এটা জাস্ট একটা ভিজুয়াল ডায়াগ্রাম চিন্তা করে নেওয়া ঠিক আছে আমি আমার বারবার বলতেছি পাস বাই ভ্যালু পাস বাই রেফারেন্স এই ধরনের কোশ্চেন যদি থাকে উইদাউট ড্রয়িং এনি গ্রাফিক্যাল মানে স্ট্রাকচার যদি ক্রিয়েট করে তুমি অ্যান্সার করতে যাও ম্যাক্সিমাম টাইম ভুল করো ফার্স্ট একটা গ্রাফিক্যাল স্ট্রাকচার ড্র করো যে ভেরিয়েবলগুলো কোন জায়গায় কোন ভেরিয়েবল ক্রিয়েট হইতেছে দেন কিভাবে আপডেট হইতেছে এটা যদি করো তাহলে জিনিসটা অনেক ইজি বাট এটা যদি না করো তাহলে জিনিসটা অনেক 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 টাফ তুমি চিন্তা করতে পারবো না মাথার মধ্যে কোন জায়গায় দিয়ে কোন জায়গায় পাস বাই ভ্যালু হইতেছে আমরা খুবই ইজি কোশ্চেন এখানে দিব না পাস বাই রেফারেন্সের মধ্যে একটু ক্রিটিক্যাল কোশ্চেন থাকবে বাট তুমি এটা যদি গ্রাফিক্যাল স্ট্রাকচার ড্র করে করো তাহলে এটা অনেক ইজি কারণ কোন জায়গায় কোনটা জাস্ট আপডেট হইতেছে তুমি গ্রাফিক্যাল স্ট্রাকচারের মধ্যে আপডেট করে দেবা তাহলে দেখো যে জিনিসটা ইজি হয়ে যাচ্ছে সো আমাদের এখানে হচ্ছে পাস বাই ভ্যালু পাস বাই ভ্যালুর ক্ষেত্রে তুমি দেখো এখানে ফার্স্টে কি একটা ভেরিয়েবল আছে a এটার মধ্যে আছে 10 এভাবে একটা ড্র করে নিবা দেন আর এখন আমি যখন এটাকে কল করলাম তাহলে এখানে কি a থেকে ভ্যালুটা নিয়ে প্রিন্ট করে দিবে তার এর মধ্যে আছে কত 10 তাহলে এটা 10 প্রিন্ট করে দিবে দ্যাটস ইট ঠিক আছে এখন আমি যদি যাই মডিফাই a এর মেথডের মধ্যে কল দিল তাহলে এই মেথডের মধ্যে এই ভ্যালুটা এখানে পাস হয়ে যাবে পাস বাই ভ্যালু হবে যখন তুমি কোনো প্রিমিটিভ ডাটা টাইপ পাস করতেছো মানে প্রিমিটিভ ডাটা টাইপের ভ্যালু পাস করতেছো প্রিমিটিভ ডাটা টাইপ কোনগুলা যেগুলা নন ক্লাসের ডাটা টাইপ মানে ফর এক্সাম্পল যেগুলো ফার্স্ট অফ অল ক্লাস টাইপের না এন্ড যেন সহজভাবে মনে রাখার জন্য বলছিলাম যেগুলো ফার্স্ট লেটারটা হলো স্মল লেটার ঠিক আছে বাট তুমি একটা ক্লাস কিন্তু স্মল লেটার দিয়ে শুরু করতে পারো তাহলে ওই ক্ষেত্রে কিন্তু ওইটা আবার আমার যে রুল আমি বললাম সেই রুল ফলো করবে না সো সোজা কথা হলো যেগুলো ক্লাস টাইপের ভ্যারিয়েবল না মানে ক্লাস টাইপের ডাটা টাইপ না যদি ক্লাস টাইপের ডাটা টাইপ হয় তাহলে পাস বাই ভ্যালু হবে না ওই সময় পাস বাই রেফারেন্স হবে এটা আমরা একটু পরে দেখবো আর পাস বাই ভ্যালু হবে কোন সময় যখন প্রিমিটিভ ডাটা টাইপ হবে সো প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে পাস বাই ভ্যালু নন প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে পাস বাই রেফারেন্স ঠিক আছে সো পাস বাই ভ্যালু ইন প্রিমিটিভ ডাটা টাইপ এন্ড পাস বাই রেফারেন্স ইন নন প্রিমিটিভ ডাটা টাইপ সো দুটো একদম খুবই সেপারেট এরিয়া সো এভাবে চিন্তা করতে পারো যে আগে আমরা যেটা পড়ে আসছিলাম সেটা হলো পাস বাই ভ্যালু আর হলো পয়েন্টার টাইপেরটা তোমরা পরে পড়ছো সেটা হলো পাস বাই রেফারেন্স সেটা হলো নন প্রিমিটিভ ডাটা টাইপের জন্য যেগুলো ক্লাস টাইপের ডাটা টাইপ আমি বারবার বললাম এটা মাথার মধ্যে এখনই সেট করে নাও কারণ এই ধরনের কোশ্চেন থাকবে অনেক সময় এই ধরনের কোশ্চেন আগে তোমার ক্লাসে থাকবে অথবা মিড এক্সামে অথবা ফাইনাল এক্সামে যে কোনো এক জায়গায় কোশ্চেন থাকবে ও আরেকটা জিনিস দেখো আমি এখন মনে পড়লো সেটা বলে দেই তোমাদের কিন্তু মিড এক্সাম ফাইনাল এক্সামের কোশ্চেন মানে সিলেবাস কিন্তু ফাইনাল এক্সামের জন্য আলাদা হবে না মানে তোমার মিড এক্সামে যে সিলেবাসটা থাকবে সেটা কিন্তু ফাইনাল এক্সামের মতো ইনক্লুডেড কাইন্ড অফ হলো তোমাদের এসপিএল যের উপরে আসছো এসপিএল এর ফল লুক তো মিডের আগে ছিল আবার ফল লুক কি ফাইনাল মধ্যে ছিল না সো আসলে আমরা আলাদা করব না বাট এগুলো দেখবা অলরেডি ফাইনাল সিলেবাসের মধ্যে এমনি ইনক্লুডেড হয়ে যাবে কারণ আমরা ফাইনাল সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো পড়বো সেখানের মধ্যে এই যে মিড পর্যন্ত যা পড়াবো সেগুলো অলরেডি মানে ইমপ্লিসিটলি থাকবে ঠিক আছে আমরা ওখানে দেখবো যে ইনহেরিটেন্স দিয়ে কিছু কাজ করবো বাট আমরা ওই সময় ইনহেরিটেন্স আলাদাভাবে পড়বো না ইনহেরিটেন্স মিড এক্সাম পর্যন্ত পড়বো বাট ইনহেরিটেন্স দিয়ে কিছু অ্যাপ্লিকেশন আমরা তৈরি করবো সেটা হলো ফাইনাল এক্সামে ঠিক আছে সো আমরা কিন্তু এই যে মিড এক্সাম ফাইনাল এক্সাম এগুলো আলাদা কোনো সেপারেট নাই মানে মিড এক্সামের গুলা ফাইনাল এক্সামের মধ্যে ইনক্লুডেড থাকবে ঠিক আছে আচ্ছা এবারে আমরা পাস বাই ভ্যালুতে আসি সো আমি যখন এখানে কল করে দিচ্ছি অনলি ভ্যালুটা পাস হয়ে যাবে বাট এর মধ্যে কোনো রিলেশন ক্রিয়েট হবে না মানে এর মধ্যে আর নামের মধ্যে কোনো রিলেশন ক্রিয়েট হবে না ঠিক আছে আচ্ছা এখানে আমি যদি সেম নাম দিতে পারি তাহলে তুমি এখানে ধরে নিবা যদি আমি সেম নাম দিই তাহলে ধরে নিবা এ প্রাইম মানে এখানে যে আগে এ দিয়ে রাখছিলাম না দুটোর মধ্যে
তাহলে এখানে কিন্তু নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হইতেছে, সেটা কি a, এটা কোন জায়গায় মডিফায়ার মধ্যে, বাট এখন নতুন একটা ভ্যালু ক্রিয়েট হইতেছিল, সেটার নাম হচ্ছিল নাম্বার। ঠিক আছে, বাট আমি কিন্তু এখানে a দিয়ে দিতে পারি, কিন্তু a আর a এর মধ্যে কিন্তু কোনো রিলেশন থাকবে না। এটা কি, ওই যে আগে আমি বলছিলাম লোকাল ভ্যারিয়েবলের প্রায়োরিটি সবচেয়ে বেশি, আমরা গত ক্লাসে যে দিস দিয়ে দেখছিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবো যে লোকাল ভ্যারিয়েবল সবসময় প্রায়োরিটি বেশি। এমন লোকাল ভ্যারিয়েবল কিন্তু যখন তুমি এরকম একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছো, তখন নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে মাস্ট। এটা তুমি সামনে যখন ডাটা টাইপ দিয়ে এরকম একটা ভ্যালু লিখতেছো, তখন নতুন আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবেই, বাট দেখতে হবে যে এই ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। ওটা হবে পাস বাই রেফারেন্সের মধ্যে, বাট পাস বাই ভ্যালুর মধ্যে কোনো রিলেশন ক্রিয়েট হবে না, নতুন আরেকটা সেপারেট ভ্যারিয়েবল ক্রিয়েট হবে। ঠিক আছে, সো এর নাম্বার হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো আলাদা, এটা তো জাস্ট একটা ভ্যারিয়েবল, আমি নাম দিয়ে একটা সিলেক্ট করতেছি, সেম নামে যেমন মানুষ থাকতে পারে না। এখানে তুমি যদি রান করো, এটা একটা ভ্যারিয়েবল নাম, এটা কিন্তু আমি বারবার বলতেছি, এটা তোমাদের মাস্ট, মানে এটা সব সময় তোমাদের মানে একটা কনফিউশন থাকে যে এই যে এই ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবল মনে সেম না। আইএনটি এ দিতেছো, যখনই তুমি একটা নামের সামনে আইএনটি দিবা, তখনই একটা ভ্যালু ক্রিয়েট হবে, ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, সরি। যখনই তুমি ইন এনি সিচুয়েশন when you put something data type in front of any type of variable name, regardless of any types of variable name, then there will be a variable created in the memory. যখনই তুমি একটা ডাটা টাইপ তারপরে একটা ভেরিয়েবল নাম দিয়ে দিতেছো, তখনই তোমার একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। ঠিক আছে, এটা প্যারামিটারের মধ্যে হোক, ফাংশনের ভিতরে হোক, যে জায়গায় হোক, বাট এখানে হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল ক্রিয়েট হতেছে, যেটা এক্সিস্টেন্স হচ্ছিল এই কার্লি ব্রেস থেকে এই কার্লি ব্রেস পর্যন্ত। ঠিক আছে, তো ধরো যেহেতু এ দিয়ে দিলাম, সো এটাকে এ প্রাইম চিন্তা করলাম। ঠিক আছে, এখন এখানে কি আরেকটা এরকম ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে মেমরির মধ্যে, এটার ভ্যালু কত হবে, এখান থেকে ভ্যালুটা পাস করে দিবে, জাস্ট ভ্যালুটা পাস করে দিবে, তাহলে কি এখানেও 10 থাকবে। ঠিক আছে, এখন যখন এখানে আমার 10 যোগ হলো, তখন কোথায় 10 যোগ হবে, এর মধ্যে নাই প্রাইমে, এই প্রাইমে, কারণ কি জানি আমরা লোকাল ভেরিয়েবলের প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে এখানে 20 বাদ দিয়ে 10 হবে। ঠিক আছে, এখন যখন এই লাইন থেকে চলে গেল, এই লাইনে যখন আবার ব্যাক করলো, এই যে ধরো এই মিড লেভেলে চলে আসছে, মানে এটা কল হয়ে শেষ হয়ে এটা লাইন এক্সিকিউট হয়ে গেছে, দেন এই জায়গায় চলে আসছে, মানে এই স্টেটমেন্টে জাস্ট এখানে ধরো জাস্ট ভার্চুয়ালি চিন্তা করো, এই স্টেটমেন্টের কোনো এক্সিস্টিং কোনো স্টেট নাই, এটা এক্সিকিউট হবে, বাট ধরো এই জায়গায় আসার সাথে সাথে কিন্তু এই জিনিসটা টোটালি ডিলিট হয়ে যাবে, মেমরি থেকে ডিলিট হয়ে যাবে, কারণ এটা কি লোকাল ভেরিয়েবল ছিল, এটা ক্রিয়েট হয়েছিল, এই কার্লি ব্রেস শেষ হয়ে গেছে, এটাও শেষ। ঠিক আছে, এখন আমি যখন প্রিন্ট করব, এই এর ভ্যালু কোন জায়গা থেকে নেবে, এটা থেকে না এটা থেকে, এর থেকে এ প্রাইম থেকে তো নিবে না, কারণ এ প্রাইম তো ডিলিট হয়ে গেছে, এর থেকে নিবে, তাহলে ভ্যালু কত প্রিন্ট হবে। সো পাস বাই ভ্যালুর মধ্যে তুমি যখন জাস্ট পাস ভ্যালুটা পাস হয়ে যাবে, এর মধ্যে কোনো রিলেশন নাই, ওখানে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করতেছো আর যেখান থেকে পাস করতেছো তার মধ্যে কোনো রিলেশন ক্রিয়েট হবে না, অনলি ভ্যালুটা পাস হয়ে যাবে। ঠিক আছে, সো अगेन, সো ইন পাস বাই ভ্যালু only the value will be passed, there will be no relation created between their reference variable or the function variable, কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন হবে না। So if you modify the variable inside the function, then there will be no change in the outside variable. এই ভেরিয়েবলের মধ্যে এটা তুমি গ্লোবালি ডিক্লেয়ার করো অথবা এই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করো, কোনো চেঞ্জ হবে না, কারণ তাদের মধ্যে কোনো রিলেশন নেই। ঠিক আছে, এটা কিন্তু এখানে ডিক্লেয়ার করলো কোনো চেঞ্জ হবে না। আলাদা ভেরিয়েবলের নাম দিয়ে তখন যে 20 প্রিন্ট করতেছে, কোনটা 20 প্রিন্ট করতে চাই, মানে আফটার মডিফিকেশন, আফটার মডিফিকেশন যদি করতে চাও তাহলে কিভাবে করবা, নামটা চেঞ্জ করে দিচ্ছি ভেরিয়েবল, আর নিচে যেটা আমরা মডিফাই করছি নামটা চেঞ্জ করে দিলে হবে, এখানে চেঞ্জ করলে তো হবে না, স্যার ইয়ে দেয়, আমি উপরে কথা বলছি, উপরে নাম চেঞ্জ করলে হবে, প্রিন্ট করলেও কি, প্রিন্ট তো এই দিচ্ছি, আমি যদি নাম দিই, মানে পাশে যদি নাম
নাম তো দেখুন রিটার্ন টাইপ নাম্বারটা কি লোকাল, ওইটার বাইরে তো এটার এক্সিস্টেন্সই নেই। আচ্ছা, বাট এটাকে সলভ করা যায় এখানে একটা লাইন অ্যাড করে। আমি রিটার্ন করবো না, বাট এখানে একটা লাইন অ্যাড করে এটা সলভ করতে পারবা। করতে পারবা? এখানে যে একটা লাইন অ্যাড করে নাম্বারটার ভিতরে এটাকে রেখে দিব। নাম্বারের মধ্যে এটাকে রেখে দেবো। ঠিক না? বাট যদি এটাকে আমি এ করে দিতাম, এক্স্যাক্টলি, তো এখানে আমি সেমটাকে রাখতে পারতাম, জাস্ট এখানে ইউজ করে দিতাম দিস। ঠিক আছে? ও আচ্ছা, এটা একটা প্রবলেম আছে, ভালো হয়েছে এটা। তুমি স্ট্যাটিকের মধ্যে কোনো সময় দিস ইউজ করতে পারবে, ঠিক আছে? স্ট্যাটিক কোনো মানে মেথডের মধ্যে কোনো সময় দিস ইউজ করতে পারবে। আচ্ছা, যেহেতু স্ট্যাটিক নিয়ে অনেক কথা বলে ফেললাম, সো আমি স্ট্যাটিকটা একটু ডেসক্রাইব করে দিই। আচ্ছা, স্ট্যাটিক জিনিসটা হচ্ছে হলো যে আমরা মানে একটা মেথড স্ট্যাটিক বললাম, ঠিক আছে? ওটা মানে হচ্ছে হলো, দেখো এই যে মেথডটা অথবা এই যে ভেরিয়েবলটা, যখন আমি সলিউশনের জন্য একটা অবজেক্ট তৈরি করতেছি, ঠিক আছে? মনে করো সলিউশনের একটা অবজেক্ট তৈরি করলাম S1, এটার ভিতরে কি একটা a ভেরিয়েবল তৈরি হবে না, a = 10। যখন আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম S2, তখন কি আবার a = 10 আর একটা ভেরিয়েবল তৈরি হবে না? আমি যদি এখন চেঞ্জ করি s1.a = 5, তাহলে কোথায় চেঞ্জ হবে? এখানে না এখানে? না দুটাই? অনলি s1 এ চেঞ্জ হবে, কারণ এটা কোথায় কার ভিতরে আছে? s1 এর ভিতরে, ঠিক আছে? জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো। টুইনস ব্রাদার, দুইটা ইউনিভার্সিটিতে পড়তেছে, এখন একজনের সিজিপিএ চেঞ্জ হলে আরেকজনের সিজিপিএ চেঞ্জ হতে পারে অটোমেটিক? এত তো সহজ না, ঠিক না? সো দেখো এটা দুইটা টুইনস ব্রাদার, বাট এর সিজিপিএ চেঞ্জ হলে এর সিজিপিএ চেঞ্জ হবে? দুইটা আলাদাভাবে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা হলো নন স্ট্যাটিক জিনিসপত্রের ক্ষেত্রে। বাট যদি স্ট্যাটিক হয়, স্ট্যাটিক মানে হচ্ছে সব অবজেক্টের জন্য ওইটা সেম, মানে ওই ক্লাসের যত অবজেক্ট ক্রিয়েট হবে তার জন্য ওগুলা সেম থাকবে। এটা হলো স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? কনস্ট্যান্ট, মানে ওটা কনস্ট্যান্ট মানে স্থির। স্ট্যাটিক মানে স্থির, যে আমরা বলি না ডাইনামিক, স্ট্যাটিক, মানে এটা পাশে যে দেখো স্ট্যাটিকের বাংলা মিনিং হচ্ছে হলো স্থির, এটার অপোজিট হলো ডাইনামিক। ডাইনামিক মানে হলো অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে। বাট স্ট্যাটিক মানে হচ্ছে হলো সবসময় কনস্ট্যান্ট, স্থির থাকবে, ঠিক আছে? সো স্ট্যাটিক জিনিসপত্রগুলো সব ক্লাসের জন্যই, মানে সব অবজেক্টের জন্যই সেম। বুঝা গেছে? আচ্ছা, এটা কেন? দেখো আমরা কিন্তু যে স্ট্যাটিক আমি কি বলছিলাম, যে স্ট্যাটিক যে এলিমেন্টস গুলো আছে, আমরা ওই এলিমেন্টস গুলোকে অ্যাক্সেস করতে পারবো উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। ওই স্ট্যাটিক এলিমেন্টস গুলো অবজেক্ট ক্রিয়েট করার আগেই তৈরি হয়ে যায়। আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে আমরা যখন নিউ দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট না করব, মানে ক্লাসে অবজেক্ট ক্রিয়েট না করব, সে পর্যন্ত তার ভিতর মানে ইন্টারনাল যে এলিমেন্টগুলো আছে সেগুলো ক্রিয়েট হবে না। বাট স্ট্যাটিক এলিমেন্টসগুলো অবজেক্ট ক্রিয়েট করার আগেই ক্রিয়েট হয়ে যায়। সো এর জন্য ওই যে আমরা system.out.println লিখতে পারছিলাম। সিস্টেম হলো ক্লাসটা, তার ভিতরে আমি আউট একটা ভেরিয়েবল আছে সেটাকে অ্যাক্সেস করছি, তার ভিতরে একটা ভেরিয়েবল আছে হচ্ছে মেথড আছে println, সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি। কারণ হচ্ছে হলো সিস্টেমের ভিতরে আউট যে একটা ভেরিয়েবল আছে সেটাই স্ট্যাটিক। সো আমরা সিস্টেমের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি, বাট আমরা কিন্তু স্ক্যানারের অবজেক্ট তৈরি করতে হয়েছিল। স্ক্যানার ইকুয়াল মানে স্ক্যানার ভেরিয়েবল ইকুয়াল টু নিউ স্ক্যানার লিখতে হয়েছিল, কারণ সেটার ভিতরে কোনো স্ট্যাটিক হয়তো আছে, বাট আমরা যে মেথডগুলো ইউজ করছি সেগুলো স্ট্যাটিক না, ঠিক আছে? এর জন্য আমাকে ওই ভেরিয়েবল অবজেক্ট ডিক্লেয়ার করে অ্যাক্সেস করতে হয়েছে। আচ্ছা, এখানে দেখো এই যে মেইন মেথডটা যে অ্যাক্সেস করতেছে, মানে মেইন মেথডটা আমরা কেন স্ট্যাটিক দিব? মেইন মেথডটা স্ট্যাটিক দিব কারণ হচ্ছে হলো মেইন মেথডটা কল করবে কে? সিস্টেম। সো সিস্টেমের যাতে অবজেক্ট ক্রিয়েট করতে না হয়, সিস্টেম জাস্ট ক্লাস ডট মেইন দিয়ে দিবেন। সো এই যে দেখো আমরা যখন রান করতে যেতাম তখন দেখো যে এখানেও কিন্তু লেখা উঠতো রান সলিউশন ডট মেইন। এখানে কিন্তু ওটার একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপর বলতো না যে মেইন মেথডটা কল করো, সে বলতো সলিউশন ডট মেইন কে ক্রিয়েট করো।
সো স্ট্যাটিক যদি কোনো এলিমেন্ট থাকে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো ডট অপারেটর দিয়ে, ঠিক আছে? জাস্ট ক্লাসের নাম দেন ডট অপারেটর দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, যেটা আমরা অবজেক্ট ক্রিয়েট করতাম অবজেক্টের নাম ডট ওই এলিমেন্টটা, এখানে ক্ষেত্রে আমাদের ওটা ক্রিয়েট করার দরকার নেই, ঠিক আছে? সো যদি একটা ভেরিয়েবল স্ট্যাটিক হয়, যেমন এখানে এ স্ট্যাটিক, যদি স্ট্যাটিক হয় তাহলে ওটা ক্লাসের সবার জন্য সেম থাকবে। তখন তুমি ধরে নিবা যে সলিউশন একটা ক্লাস যেটার ভিতরে a ইকুয়াল টু 10 আছে। সো এটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে অ্যাড তৈরি হবে না, ওইটা একবারই ক্রিয়েট হয়ে যাবে যখন ক্লাসটা মেমোরিতে লোড হচ্ছে, ঠিক আছে? সো তুমি যখন নিউ দিবা, তুমি এখন যদি s ইকুয়াল টু 5 s1 ইকুয়াল টু 5 দাও তখন এটার মধ্যেই চেঞ্জ হবে। আবার যদি দাও s2 প্লাস ইকুয়াল টু 5 তাহলে ফার্স্টে এটার জন্য হবে হলো 15, এটার জন্য হবে হলো 20। আবার তুমি এইটা কি অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতেছো না, এগুলো তো অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতেছো না, ঠিক আছে? সো অবজেক্ট দিয়ে একটা এলিমেন্টকে অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবা, ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে পারবা, বাট ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে পারবা অনলি স্ট্যাটিক লাগে। সো আমি এখানে এটাও লিখতে পারবো সলিউশন ডট a প্লাস ইকুয়াল টু 5। সো এরপরে হয়ে যাবে 25 সবগুলোর মধ্যে। সো এখন যদি তুমি s1.a প্রিন্ট করো তাহলে কত প্রিন্ট হবে? s1.a প্রিন্ট হলে কত প্রিন্ট হবে? 25। s2.a প্রিন্ট করলে 25, ঠিক আছে? দুইটাতেই না, ওটা হলো এক জায়গায়, এটা গ্লোবালি সলিউশন যে ক্লাসটা আছে এখানেই ক্রিয়েট হয়। সো আসলে দুইটা আলাদা আলাদা, এখানে কোনো a টাইপের ভেরিয়েবল নাই, এখানে কোনো a টাইপের ভেরিয়েবল নাই, এটা হলো সলিউশন ক্লাসটার মধ্যেই, এটা গ্লোবালি যে সলিউশন ক্লাসটা লোড হইতেছে ওখানেই একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাবে। আমরা কি জানি নরমালি ক্লাস লোড করলে অবজেক্ট ক্রিয়েট হয় না, জাস্ট এভাবে চিন্তা করো। ওই যে আমরা কি বলছিলাম ওভেনের ডিজাইন দিয়ে আমি ওভেনের কাজ করতে পারবো না, বাট তুমি এভাবে চিন্তা করো ওভেনের ডিজাইন তৈরি করলে সাথে সাথে একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে, তার যে স্ট্রাকচারটা এটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে কাইন্ড অফ এরকম যে সলিউশন ক্লাসটা যখন ক্রিয়েট হইতাছে, মানে ক্লাস যখন ক্রিয়েট হইতাছে নট অবজেক্ট, অনলি ক্লাসটা যখন তুমি মেমরির মধ্যে আসছে তখনই এই ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে যাবে। ইভেন এখানের মধ্যে এই সবগুলাই ক্রিয়েট হয়ে যাবে, এ মেইন মডিফাই সবগুলাই ক্রিয়েট হবে, কারণ কি সবগুলাই স্ট্যাটিক। সো অনলি স্ট্যাটিক এলিমেন্টগুলাই অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া অ্যাক্সেস করতে পারবো, এবং এগুলা সবার জন্য সেম। তুমি একটার মধ্যে চেঞ্জ করলে সব অবজেক্টের জন্য সেম হয়ে যাবে, কারণ এটা সেন্ট্রালি আপডেট হয়। কথা বোঝা গেছে? সো নন স্ট্যাটিক জিনিসপত্র প্রত্যেকটা অবজেক্টের জন্য ডিফারেন্ট, স্ট্যাটিক জিনিসপত্র প্রত্যেকটা অবজেক্টের জন্য সেম। সো এটা মনে রাখবেন। আর স্ট্যাটিক অবজেক্ট মানে মেথডগুলো মানে এলিমেন্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো ক্লাস দিয়ে, অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবো, অবজেক্ট দিয়ে আমি এনি টাইপস অফ জিনিস অ্যাক্সেস করতে পারবো, জাস্ট খেয়াল রাখতে হবে যেখানে আমার পাবলিক প্রাইভেট আছে। বাট আমরা স্ট্যাটিক জিনিসপত্রগুলোকেও অ্যাক্সেস করতে পারবো, ওখানেও কিন্তু পাবলিক প্রাইভেট আছে। পাবলিক প্রাইভেট অ্যাক্সেস কিন্তু সব জায়গায় সেম, বাট যদি পাবলিক হয় তাহলে আমরা ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো অবজেক্ট দিয়ে, আর স্ট্যাটিকগুলোকে অ্যাক্সেস করতে পারবো অবজেক্ট দিয়েও প্লাস ক্লাস দিয়েও, মানে উইদাউট ক্রিয়েটিং অবজেক্ট। সো স্ট্যাটিক বোঝা গেছে? সো এটা হলো আমাদের স্ট্যাটিক যে জিনিসগুলো ছিল। সো এখন আমাকে জাস্ট বলো যে আমি যেটুকু বুঝাইলাম সেটার দিয়ে জাস্ট বলো যে আমরা মডিফাইটার এমনি কি নোটটা কেন দিয়েছিল? স্ট্যাটিক তো বুঝলাম, সো কেন মানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি? সরি ভাই, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি মানে মেকানিজমটা কি? এক মিনিট। হ্যালো ভাই, কোথায়? এটা একটা ঝামেলা আছে, আশা কথা বলি ভাই। আপনি কি ডিপার্টমেন্টে আছেন? আচ্ছা তাহলে আচ্ছা আজকে আমি আপডেট করে দিচ্ছি, আজকে আপডেট করে দিচ্ছি। আপনি কি ডিপার্টমেন্টে আছেন? আমি ক্লাস দিচ্ছি। আপনি কি? আচ্ছা বলতে পারবা? একটু আগে যা বুঝাইলাম কোন সময় ক্রিয়েট হচ্ছে কোন সময় ক্রিয়েট হচ্ছে না, এগুলো দিয়ে বলতে পারবো। দেখো আমি কি বলছিলাম, স্ট্যাটিক এলিমেন্টগুলা ক্লাস যখন ক্রিয়েট হইছে তখনই এটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে সলিউশন ক্লাসটা যখন
লোড হয়েছে তখন এ ক্রিয়েট হয়ে গেছে, মেইন যে মেথডটা আছে সেটাও ক্রিয়েট হয়ে গেছে, বাট এটা ক্রিয়েট হয়েছে, এটা কোন সময় ক্রিয়েট হবে? যখন সলিউশনে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, যখন সলিউশন s1 ইকুয়াল টু নিউ সলিউশন দিব তখন মডিফাই ক্রিয়েট হবে। বাট এই দুইটা ক্রিয়েট হবে কোন সময়? এটা আর এটা যখন ক্লাসটা লোড হবে। সো ক্লাসটা লোড হবে মানে কি, ধরে নাও ক্লাসটা লোড হয়ে গেছে, তাহলে কি এই দুইটা ক্রিয়েট হয়ে গেছে, বাট এটা ক্রিয়েট হয়েছে এখনো। এখন যদি কেউ ওই জাস্ট উইদাউট ক্রিয়েটিং এন অবজেক্ট জাস্ট এভাবে যদি কল করে সলিউশন ডট মডিফাই, তাহলে এটা পাবে। প্লাস যদি ডট দিয়ে মেইনও অ্যাক্সেস করতো তাহলে প্রবলেম ক্রিয়েট করতো না, কারণ মেইনের মধ্যে এক্সিকিউট করে এই লাইনে যখন আসতো তখন কি পাইতো মডিফাই নামে কিছু, কারণ ওই সলিউশন ক্লাসের ভিতরে মডিফাই নামে কিছু ক্রিয়েট হয়েছে, তাহলে মডিফাই মেথডটা পাবে। এটা কিন্তু পাইতো, এটা কিন্তু স্ট্যাটিকলি অ্যাক্সেস করতেছি না, সিস্টেম ডট আউট, সিস্টেম একটা ক্লাস, তার ভিতরে একটা স্ট্যাটিক অবজেক্ট আছে আউট, তার ভিতরে একটা একটা মেথড আছে সেটা হচ্ছে প্রিন্টএল। আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি কারণ এটা হলো স্ট্যাটিক, বাট এটা কেউ অ্যাক্সেস করতে পারবো? কারণ সিস্টেম আউট, সিস্টেমের যে ভিতরে স্ট্যাটিক ভেরিয়েবল আছে সেগুলা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কারণ ওটা লোড হওয়ার সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে, বাট এখানে পারবো না। বুঝা গেছে এবার? হ্যাঁ, এখানে কোডটা রান হলে ফার্স্টে এক্সিকিউট করব, ক্লাস কে করবে না মেইন, কোনটা মেইন ক্লাসকে করবে নাকি মেনকে করবে বুঝলাম না। এক্সিকিউট মানে কোথা থেকে রান করবে, মেইন ফাংশন থেকে করবে রান করবে নাকি তুমি মেন ফাংশন থেকে শুরু করলে মেন ফাংশন থেকে শুরু করবে। এই যে দেখো আমরা যখন রান করতেছি রান সলিউশন ডট মেন, তবে মেন থেকে শুরু হবে। একটা অ্যাপ্লিকেশন রান করা শুরু হয় কোন জায়গা থেকে? মেন থেকে, যে কোনো জায়গা থেকে, মেন থেকে। এই ক্লাসটাকে কল করতেছি অবজেক্ট প্রিন্ট করে, তখন শুধু কি ভিতরে যাইতে পারবে, মানে অবজেক্ট প্রিন্ট না করলাম না ভিতরে যাইতে পারবে? হ্যাঁ, আমি তো সেটা যেতেছি না। আমরা যখন মেন মেথডটাকে কল করতেছি তখন কি অবজেক্ট ক্রিয়েট করে কল করতেছিলাম? এই যে আমরা যখন এখানে কল করতেছি, এই যে সলিউশন ডট মেইন, এই যে এখানেই দেখো সলিউশন ডট মেইন দিয়ে কল করতেছি। এখানে কি বলছি যে আগে সলিউশন s1 ইকুয়াল টু নিউ সলিউশন দেন s1 ডট মেইন, এটা কল করতেছি। আমরা জাস্ট হলো সলিউশন ডট মেইনটাকে দিয়ে যাচ্ছি। তাহলে এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট হয়েছে? এই যে কল করলাম, এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট হয়েছে না। সো এই যে এখানে দেখো, এই যে এখানে এই দিচ্ছি কিন্তু জাভা নন স্ট্যাটিক মেথড মডিফাই এন্ড ক্যান নট বি রেফারেন্স ফ্রম এ স্ট্যাটিক কনটেক্সট। মানে হচ্ছে এই মডিফাই মেথডটা এটা একটা নন স্ট্যাটিক মেথড, এটা রেফারেন্স করা যাবে না স্ট্যাটিক কনটেক্সট থেকে। স্ট্যাটিক কনটেক্সট মানে হলো এই স্ট্যাটিক এই মেথডটা থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে না নন স্ট্যাটিক জিনিসগুলো। বুঝা গেছে এবার? কারণ নন স্ট্যাটিক জিনিসপত্রগুলো কেন ক্রিয়েট হয়ই নাই। আমরা জানি কি ক্লাস লোড হওয়ার সাথে সাথে স্ট্যাটিকগুলো ক্রিয়েট হয়ে যাবে, বাট নন স্ট্যাটিক জিনিসপত্রগুলো ক্রিয়েট হবে না। সো আমি জাস্ট স্ট্যাটিকের জন্য জাস্ট সিম্পল দুইটা রুল বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আউটপুট বের করা প্লাস ইরর, কোডের ইরর বের করা, এগুলোর মধ্যে কিন্তু এই ধরনের বসে থাকবে। একটা রুল হচ্ছিল যে আমি স্ট্যাটিক মেথড অথবা স্ট্যাটিক কোনো কিছুকে নন স্ট্যাটিক জিনিস থেকে অ্যাক্সেস করতে পারবো না। সরি, আমি টুলটা করে বলছি, নন স্ট্যাটিকগুলোকে আমি স্ট্যাটিক থেকে অ্যাক্সেস করতে পারবো না। বাট আমি কিন্তু এই কাজটা করতে পারতাম। এই যে এখানে মনে করো নাম্বার দিলাম, এখানে দিলাম নাম্বার, দেন আমি a ইকুয়াল টু কিন্তু নাম্বার লিখতে পারবো, এটা কিন্তু প্রবলেম নেই। তুমি নন স্ট্যাটিক থেকে স্ট্যাটিকগুলো অ্যাক্সেস করতে পারবে, কারণ স্ট্যাটিক তো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো নন স্ট্যাটিক তো পরে ক্রিয়েট হবে, তাহলে কি তুমি অ্যাক্সেস করতে পারবা কাইন্ড অফ। তোমার আগে তোমার আব্বু আসছে পৃথিবীতে, তাহলে তুমি তোমার আব্বুকে দেখতে পারবা, তার সম্বন্ধে জানতে পারবা, ঠিক আছে। বাট তোমার বাবা তোমার আসার আগে তোমাকে জানবে কীভাবে? এটা তো পসিবল না, ঠিক আছে। তোমাকে আগে আসতে হবে, দেন তোমার সম্বন্ধে সে জানবে। সো কাইন্ড অফ এখানে এরকম। সো নন স্ট্যাটিক থেকে তুমি স্ট্যাটিকগুলো অ্যাক্সেস করতে পারো, বাট স্ট্যাটিক থেকে কিন্তু নন স্ট্যাটিকগুলোকে অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। সো সিম্পল রুল একটা, ফার্স্ট রুল। এটা বেশিরভাগ সময় ইউজ হবে হলো তোমাদের যখন কোড কারেক্টেডের মধ্যে দেওয়া হবে এটা। সো কোড কারেকশন যদি থাকে কোনো কোশ্চেন, তাহলে এই ধরনের কিন্তু কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে হলো যে স্ট্যাটিক ভেরিয়েবলগুলো একবারে ক্রিয়েট হবে, জীবনে একবারে ক্রিয়েট হবে। সো সেটাকে তুমি 100টা ভেরিয়েবলের মাধ্যমে অ্যাক্সেস করো অথবা কোনো ওই সলিউশন ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করো, ওইটা চেঞ্জ হবে একটা পজিশনে। সো চিন্তা করবা এটা হলো উপরে এক জায়গায় ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে।
সো তুমি এটা s1 ফার্স্ট ভেরিয়েবল দিয়ে মানে অ্যাক্সেস করো, চেঞ্জ করো, সেকেন্ড ভেরিয়েবল দিয়ে চেঞ্জ করো, থার্ড অবজেক্ট দিয়ে চেঞ্জ করো, ফোর্থ অবজেক্ট দিয়ে চেঞ্জ করো, ফিফথ অবজেক্ট দিয়ে চেঞ্জ করো, অথবা ওই ক্লাসটার মাধ্যমে ওটাকে চেঞ্জ করো, চেঞ্জ হবে এক জায়গায়। সো এটা কিন্তু আমি এই ধরনের কোশ্চেন দেখবা যে আগের বছর এরকম কোশ্চেন দেওয়া হয়েছে যে আমি একটা স্ট্যাটিক একটা ভেরিয়েবল রাখছি, এরপরে বিভিন্ন অবজেক্ট দিয়ে চেঞ্জ করছি, বিভিন্ন ফর এক্সাম্পল ক্লাস দিয়ে চেঞ্জ করছি, কিন্তু চেঞ্জ হবে এক জায়গায়, ঠিক আছে, একটা ভেরিয়েবল চেঞ্জ হবে। এসব বুঝে গেছে? সো এটা হলো স্ট্যাটিক। আচ্ছা, এবার আমরা 5 রেফারেন্সের মধ্যে যাই। আমি একটু এগুলো সলভ করি। হ্যাঁ, এই যে এই নাম্বারটা এর মধ্যে রেখে দিছি, এটা কি গ্লোবাল ভেরিয়েবল না? এখানে কিন্তু দিস ইউজ করতে পারবে না, যার একটা জিনিস দিস মানে কি অবজেক্টকে রেফার করতেছে। আমরা কিন্তু দিসের মধ্যে বলছিলাম যে নিজের অবজেক্টকে রেফার করার জন্য দিস ইউজ হয়। এখন দিস কি ক্লাস লোড হলে দিস ক্রিয়েট হবে? দিস হলো প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা জন্য দিস ক্রিয়েট হয়, ভেরিয়েবল। এটা ইন্টারনাল জিনিস কতগুলো অ্যাক্সেস করার জন্য। বা স্ট্যাটিক যখন আমি ডিক্লেয়ার করতেছি তখন কি দিস তো ক্রিয়েট হবে না, ক্লাসের সময় কিন্তু দিস কোনো অবজেক্টই ক্রিয়েট হয় না, তাহলে দিস কিভাবে ক্রিয়েট হবে? সো এই ক্ষেত্রে কিন্তু দিস নাই, দিস ইউজ করতে হলে অবজেক্ট ইউজ করতে হবে। এক্স্যাক্টলি। সো দিস হলো পার্টিকুলার একটা অবজেক্টের জন্য, নট ক্লাসের জন্য। আচ্ছা, সো এখন আমরা একটু 5 রেফারেন্সের মধ্যে আসি। সো 5 ভ্যালু বুঝে গেছে? সো 5 ভ্যালু মানে হচ্ছে এই ভ্যালুটা আমি পাস করা বাট উইদাউট ক্রিয়েটিং এনি রিলেশন, দুটা আলাদা আলাদা হয়। এটা হলো 5 ভ্যালু। জাস্ট আমি ভ্যালুটাকে পাস করে দেবো, মানে আমার ইন্টারনাল ভ্যালুটাকে জাস্ট বলে দেবো যে এটা ওখানে মানে জাস্ট স্কেপ করে দেবো, বাট আদার কিন্তু থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে হলো আমরা যদি 5 রেফারেন্স করতে চাই, ধরো আমরা আরেকটা মেথড ডিক্লেয়ার করি পাবলিক। আচ্ছা, 5 ভ্যালু লিখে দিই। আচ্ছা, আমি এটার ভিতরে আমি বক্সের ভিতরে একটা মেথড ডিক্লেয়ার করি জাস্ট এটা ডিটেইলসটা প্রিন্ট করার জন্য। প্রিন্ট পাবলিক ভয়েড প্রিন্ট জাস্ট একটা প্রিন্ট ডিটেলস, ধরো প্রিন্ট ডিটেলসই দিলাম, প্রিন্ট ডিটেলস দিলাম যেটা হলো জাস্ট এই উইথ হাইটগুলোকে প্রিন্ট করে দেবে, ঠিক আছে? এখন আমরা এখানে বক্সে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম অ্যান্ড সেমভাবেই বিফোর মডিফিকেশন b dot print details।
সো এরপরে আফটার মডিফিকেশন বি ডট প্রিন্ট দিতেছি, ধরো এখানের মধ্যে বি ডট সেট উইথ এখানের মধ্যে দিয়ে দিলাম সে 10 করে 5 করে বাড়াই দিলাম, সেট হাইট ঠিক আছে। সো ডিটেইলস করি। ফার্স্ট হলো একটা বক্সের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যেটা হলো উইথ হাইট ডেপথ ছিল 10 15 20, এরপর আমি এটাকে প্রিন্ট করলাম বিফোর মডিফিকেশন প্রিন্ট ডিটেইলসটা প্রিন্ট করে দিলাম, এটার ভিতরে জাস্ট উইথ হাইট ডেপথটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এরপর আমি মডিফাই পাস বাই রেফারেন্স পাঠিয়ে দিলাম বিটাকে, দেন আমার এটাকে সেম জিনিসটাকে প্রিন্ট করলাম, আর এটার ভিতরে আমি ওটাকে চেঞ্জ করে দিছি, উইথটাকে 10 করে দিছি, আচ্ছা উইথ 10 ই আছে, তো ধরো উইথটাকে 15 করে দেই আর বাকিগুলোকে 20 25 এরকম করে দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে অবশ্যই মানে আমি যেহেতু হিট দিয়ে দিচ্ছি সো এটা চেঞ্জ হবে, সো এখানে যে এটা চেঞ্জ হলে ওটা প্রিন্ট হবে, কেন হচ্ছে ঠিক আছে সেটা আমি ডেসক্রাইব করব। সো ফার্স্ট অফ অল জাস্ট অ্যাগেন এরকম একটা গ্রাফিক্যাল আমি একটা স্ট্রাকচার তৈরি করে নেব। ধরো ফার্স্টে এখানে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করতেছি বক্স বি, ঠিক আছে। এখানে কিন্তু এরকম একটা ধরো একটা বক্স তৈরি করে নিবা বি, যেটা হলো উইথ হচ্ছে হলো 10, হাইট হচ্ছে হলো 15, ডেপথ হচ্ছে হলো 20, ঠিক আছে। এর হলো বক্সটা এখানে রেফার করতেছে বি ভেরিয়েবলটা, এটা তো ক্লিয়ার। আমি কি বলছি যখনই একটা ডাটা টাইপ দিয়ে নিউ দিব অথবা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখনই আরেকটা নতুন ভেরিয়েবল তৈরি হয়ে যাবে। সো এখন যখন আমি বিফোর মডিফিকেশনটা প্রিন্ট হলো বি ডট প্রিন্ট ডিটেইলস যখন দিলাম তখন কি প্রিন্ট হবে, এই বিটা এটা কোন মেথডের মধ্যে আছে, কোন ভেরিয়েবলের মধ্যে, এটার মধ্যে। সো এই প্রিন্ট ডিটেইলসের মধ্যে যে ভ্যালুগুলো আছে উইথ হাইট ডেপথ সেগুলো কি 10 20 25 মানে যেটা আছে 10 15 20, ঠিক আছে। এখন এই লাইন পর্যন্ত চলে গেল। এখন যখন এখানে আসলো মডিফাই পাস বাই রেফারেন্স, এই বিটা কি এখানে চলে গেছে না, বাট আমি কি বলছি এখানে বি আরেকটা ভেরিয়েবল তৈরি হইতাছে না, তাই সেটার নাম দেই কি বি প্রাইম। পাস বাই ভ্যালু মধ্যে এখানে নতুন আরেকটা অবজেক্ট তৈরি হয়ে যেত, ভেরিয়েবল তৈরি হয়ে যেত অথবা অবজেক্ট তৈরি হতো, এটা হলো পাস বাই ভ্যালুর মধ্যে। বাট পাস বাই রেফারেন্সের মধ্যে নতুন কোনো অবজেক্ট তৈরি হবে না, জাস্ট সে তার এটার যে মেমরি অ্যাড্রেসটা আছে সেটা এখানে পাঠিয়ে দেবে। বাট এটা তুমি চিন্তা করো না যে তোমাদের পয়েন্টারের মতো, মানে পয়েন্টার ছিল এটা পয়েন্টার কনসেপ্ট ইউজ করছে, বাট পয়েন্টার থেকে এটা অনেক ইজি, এখানের মধ্যে অটোমেটিক পাস বাই রেফারেন্সটা পাস হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে কিন্তু পাস বাই ভ্যালু হয় নাই, সে রেফারেন্সটা পাস করছে। বাট এখানে কিন্তু যে অ্যাড্রেস অপারেটর তারপর স্টার ইউজ করতাম এগুলো কিন্তু কিছু ইউজ করতে হবে না। এখানে তুমি যখনই তুমি কোনো ক্লাস টাইপের ভেরিয়েবল ইউজ করবা তখনই সেখানে অটোমেটিক পাস বাই রেফারেন্স হয়ে যাবে, সো তাকে তুমি পাস বাই ভ্যালু করতে পারবা না। সো আমি যদি বি প্রাইম দেই, এই বি প্রাইমটা এখন আসলে পয়েন্ট করবে এই জায়গায়, ঠিক আছে। সো তার জন্য নতুন আরেকটা অবজেক্ট তৈরি হবে না, বাট তার কাছে রেফারেন্সটা পাস হয়ে যাবে। যখন এই লাইনটা আসলো বি এর যে রেফারেন্সটা আছে, রেফারেন্স মানে হলো মেমরি অ্যাড্রেসটা, এভাবে চিন্তা করবা। আমি বারবার বলতেছি রেফারেন্স, রেফারেন্স মানে হলো মেমরি অ্যাড্রেসটা। এই বি এর যে মেমরি অ্যাড্রেসটা আছে সেটা পাস হয়ে যাবে এখন এ বি এর মধ্যে, সো এটা আমি বলতে পারি বি প্রাইম। আমি কিন্তু এই যে দেখো সেম ভেরিয়েবলের নাম রাখছি, দ্যাট মিন্স এটা না যে এটা হচ্ছে হলো দুইটা ভেরিয়েবল সেম ভেরিয়েবল, দুইটা কিন্তু আলাদা। আমি বারবার বলতেছি নাম সেম হওয়া মানে দুইটা ভেরিয়েবল সেম না, এটা বারবার তোমরা ভুল করো, ঠিক আছে। সো এখানে আমি b1 ও দিতে পারতাম, বাট সেম কাজটাই হইতো। এখানে আমি b1 দিতাম, এখানে b1, এখানে b1, এখানে b1, সো আমার এটা তাহলে তো b1 বাট রেফারেন্স করতো b2। সো এখন আমি যদি b1.set height দেই অথবা উইথ হাইট যাই চেঞ্জ করি এটা চেঞ্জ হবে এই জায়গায়। সো আমি যখন b1 সেট উইথ দিলাম এখানে হবে 15, এখানে হবে 20, এখানে হবে 25। এখন যদি আমি এখানে চলে আসি এই লাইনটা, এই যে আমি এটা এক্সিকিউট করা শেষ আপডেট হয়ে গেল, দেন আমি চলে আসলাম এই যে এখানে মনে করো এই যে মিডল লাইনটা এখানে চলে আসছে, ঠিক আছে। মানে হচ্ছে মডিফায়ার
পরে মনে করো ভার্চুয়াল একটা স্টেট আছে, এই দুটোর মাঝখানে এই জায়গাটায় মাত্র আসছে, এখানে আসা মানে হচ্ছিল এই B1 শেষ, কারণ এই B1 এখানে তৈরি হয়েছে আর এখানে শেষ হয়ে গেছে, এরপরে এর কোনো ধরনের এক্সিস্টেন্স না, ঠিক আছে? সো এটা বাদ, তো তুমি এটাকে এভাবে মুছেও ফেলতে পারো। এখন যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে কাকে অ্যাক্সেস করব? দিশা ইজি না? এই ধরনের 5 বাই ভ্যালু 5 বাই রেফারেন্সের কোশ্চেন থাকে, বাট আমি আবার বলতেছি তোমরা কিভাবে কাজ করো তোমরা মাথার মধ্যে চিন্তা করতে থাকো, মাথার মধ্যে দেখো যে কোনটা কাকে রেফারেন্স করবে, এভাবে তুমি তোমার মাথার মধ্যে এটা একটা মেথড তৈরি করার চেষ্টা করো, গ্রাফিক্যাল মেথড। সেম কাজটা কিন্তু আমি এখানে করলাম, বা একটা তুমি চিন্তা করো মাথার মধ্যে। হ্যাঁ, আমি বলতেছি না তুমি করো না, করতে পারো, তুমি যখন এই ধরনের প্রবলেম অনেকগুলো সলভ করবা তখন দেখবে তুমি অটোমেটিক করতে পারবে। আমি তো এগুলা মানে ফর এক্সাম্পল তুমি যখন ই করতে যাবা, মনে করো যে সিম্পল যে সিকোয়েন্সগুলো আসে এগুলো কি তুমি লিখে লিখে করো যে এই জায়গায় আছে, এটা তুমি মাথার মধ্যে করতে পারো, কারণ তুমি অলরেডি এগুলা করে ফেলছো, তুমি মেন্টালি এটা একটা গ্রাফ তৈরি করতে পারো, বাট তুমি এখন মাত্র শিখতেছো, ঠিক আছে? সো তুমি যদি এনাফ পরিমাণ প্রবলেম সলভ করো তাহলে পরীক্ষার মধ্যেও তুমি এরকম একটা মেন্টাল গ্রাফ তৈরি করতে পারো, তুমি মাথার মধ্যে এটা চিন্তা করতে পারো, এবং মানে খাতার মধ্যে গ্রাফের মধ্যে এরকম গ্রাফিক্যাল স্ট্রাকচার তৈরি করার দরকার নেই। বাট তুমি যদি এরকম তৈরি মানে না করো, পরীক্ষা দিতেছো, একটা সিরিয়াসলি পরীক্ষা দাও, ঠিক আছে? তোমরা পরীক্ষার মধ্যে চিন্তা করো পরীক্ষাই তো দিলাম না দিলে না, আমি তোমাদের দেখছি যে পরীক্ষার মধ্যে অনেক সিরিয়াসনেস কম থাকে, মানে আমাদের লাইফে আমরা দেখছি অনেক সময় অনেক স্টুডেন্ট মানে অনেক সময় পরীক্ষার মধ্যে মানে ভালো না দিতে পারে কান্না করে পর্যন্ত করে দিছে, তাদের মধ্যে একটা সিরিয়াসনেস আছে। হ্যাঁ, তোমরা অনেক কুল থাকো, ঠিক আছে, কুল থাকতে পারো, বাট একটা চিন্তা করো, তোমাদের এভাবে চিন্তা থাকে অনেক সময় যে এখন না দিলাম নেক্সট বার দিয়ে দিব, অথবা নেক্সট বার তো একটা চান্স আছে, কিন্তু এটা চিন্তা করাটাও কাইন্ড অফ এক ধরনের পাপের মতো, যে তুমি কেন এই ধরনের চিন্তা করতে যাবা যে তোমার নেক্সট বার আছে। হ্যাঁ, তোমাদের একটা সুযোগ দেওয়া হয়, এই জন্য তোমরা ইউজ করো, বাট আমাদের ক্ষেত্রে এই সুযোগটা আসতো 1 বছর পরে। তুমি এই বছর এই সেমিস্টারে তুমি একটা সাবজেক্টে ড্রপ দিতা, 1 বছর পরে যে তুমি ওটা পরীক্ষা দিতে পারবে, তো 1 বছরের মধ্যে তো সব ভুলে ভুলে শেষ। আমরা জেনারেলি কিন্তু তোমরা যখন স্টুডেন্ট, আমরা ওই যে পরীক্ষার একটা সেমিস্টার যাওয়ার পরে পরীক্ষার পরের দিন থেকে ওগুলা মোটামুটি ইরেজ করে দিলাম, মানে বেসিক কিছু সাবজেক্ট ছাড়া। এখন আমার যদি বলো যে স্যার আপনি সোশ্যালজি কি পড়ে আসছেন অথবা ইকোনমিক্স কি পড়ে আসছেন, আমি এখন বলতে পারবো। হ্যাঁ, বই দিলে এখন তখন হয়তো হালকা হালকা মানে আমি রিক্যাপ করতে পারবো, বাট এখন আমার বললে আমি বলতে পারবো না। বাট বেসিক সাবজেক্টগুলোকে এটা সময় মনে রাখে মোটামুটি, কারণ এগুলো রিপিট হয়, যেমন সি এর ফর লুপ, তারপর তোমাদের ফাংশন, এগুলো অলরেডি আমরা ইউজ করতেছি। অবজেক্ট ওরিয়েন্টেড যে মেথডগুলো আমরা এখন পড়বো, এগুলো দেখবে যে নেক্সটে আরও অনেকগুলোর মধ্যে তুমি যদি ইউজ করো তাহলে মনে রাখতে পারবো, আবার যদি ইউজ না করো তাহলে আবার ভুলে যাবো, ঠিক আছে? সো পরীক্ষার মধ্যে তুমি যদি ভালো মতন ওই এই 5 বাই রেফারেন্স 5 বাই ভ্যালু টাইপের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন থাকা স্বাভাবিক, আইদার সিতে থাকবে অথবা বিতে থাকবে, যে কোনো একটা থাকবে, এটা চিন্তা করেন। সো যদি থাকে তখন এরকম একটা গ্রাফিক্যাল স্ট্রাকচার তৈরি করে নেবা যে কে কাকে রেফার করতেছে। বি একটা পাস রেফার করে দিলাম, কাকে রেফার করবে, ঠিক আছে? সো এই ধরনের কোশ্চেন ক্ষেত্রে ফার্স্ট থেকে চিন্তা করবা যে কি ডাটা টাইপের জিনিস আমি পাস করতেছি। পাস তো আমি ফাংশনের মধ্যে 5 ডিফারেন্ট টাইপস অফ জিনিস করতে পারি, বাট কি পাস করতেছি, এটা কি 5 বাই ভ্যালু হবে নাকি 5 বাই রেফারেন্স হবে? তো আগে দেখবা যে ডাটা টাইপটা দেখবা, যে জিনিসটা পাস করতেছো তার ডাটা টাইপটা দেখবা, সেই ডাটা টাইপ কি প্রিমিটিভ ডাটা টাইপ নাকি নন প্রিমিটিভ। সো যদি নন প্রিমিটিভ হয়, দ্যাট মিন্স ক্লাস টাইপ যদি হয়, তাহলে এটা অলওয়েজ করবে 5 বাই রেফারেন্স, এটা কোনো সময় 5 বাই ভ্যালু করবে না। বাট যদি সেটা প্রিমিটিভ হয় তাহলে সেটা করবে 5 বাই ভ্যালু, তখন নতুন আরেকটা ভ্যারিয়েবল তৈরি হবে, সেটার জন্য নতুন ভ্যালুয়াল এক্সপ্লেন হবে, বা 5 বাই রেফারেন্সের ক্ষেত্রে অনলি রেফারেন্স পাস হবে। সো দুইটা সেম জায়গায় রেফার করবে, তখন একটার মধ্যে আপডেট করলে আরেকটার মধ্যে আপডেট হয়ে যাবে। বাট এটা যখন আমার ডিলিট হয় মানে চলে যাবে তখন ডিলিট হবে। সো এই মেথডটা আমি যদি 2 বার কল করি তাহলে কিন্তু 2 বার আপডেট হবে, ঠিক আছে? মনে করো এই মেথডটা আমি 2 বার এভাবে কল করলাম, তাহলে এখানে কি প্রিন্ট হবে? ফার্স্ট বার এখানে কত 10 15 20 প্রিন্ট হবে, এখানে আর কত প্রিন্ট হবে? 20 25 আবার সেমই তো হবে স্যার, সেমই হবে, কারণ কি জাস্ট বসাইছি। হ্যাঁ, যোগ যদি করতাম তাহলে বারবার চেঞ্জ হতো, ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেকবারই এই B1 একটা ক্রিয়েট হইতেছে, এখানে যখন আমি কল করলাম তখন একটা B1 ক্রিয়েট হয়েছিল, রেফারেন্স করছে, আপডেট করছে, বের হয়ে গেছে।
আবার যখন আমি কল করতেছি তখন আবার B1 ক্রিয়েট হতেছে, আপডেট করতেছে, বের হয়ে যেতেছে। বাট এখানে যদি যোগ করতাম তাহলে আবার এখানে হচ্ছে কত, মানে যদি এখানে 5 করে যোগ করতে থাকলাম তাহলে ফার্স্ট কলে এক্স্যাক্টলি, সো ফার্স্ট কলে হলো 15 হইতো, পরের কলে 20 হইতো। এখানে কিন্তু জাস্ট বসাচ্ছি, আমি অ্যাসাইন করতেছি। বাট আমি যোগ করে যদি দেখতাম, তো বাসায় যে একটা করতে হলো এখানে যোগ করে দেখবা, একটা ওই যে এটা ভিতরগুলোকে পাবলিক করে দাও, তারপরে এখানে জাস্ট যোগ করো b1 ডট উইথ ইকুয়াল টু অথবা প্লাস ইকুয়াল টু 5। সো প্রত্যেকটা যোগ করবা, তাহলে দেখো কি হয়। ঠিক আছে, সো আমি আগে নামা বলতেছি। সো 5 বাই রেফারেন্সের ক্ষেত্রেও এরকম নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, বাট ওইটা রেফারেন্স হবে। সো আমি সেম জায়গায় রেফার করব। ঠিক আছে, আর 5 বাই ভ্যালু ক্ষেত্রে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, বাট সেখানে রেফার করবে না, সেটার জন্য আলাদা একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, সেটা আলাদা একটা মেমরি স্পেস নেবে, সেখানে আলাদাভাবে আর একটা ভেরিয়েবল থাকবে। বুঝা গেছে? সো এটা হচ্ছে 5 বাই ভ্যালু, 5 বাই রেফারেন্স। সো এটা একটু বাসায় যে তোমাদের আগের বছরের কয়েকটা কোশ্চেন ছিল, সিটির কোশ্চেন আছে, তারপরে তোমাদের মিডের কোশ্চেন আছে, সেখানে এগুলো একটু সলভ করো। ঠিক আছে, ওইগুলো সলভ এরকম একটা গ্রাফিক্যাল স্ট্রাকচার করে সলভ করবে। ঠিক আছে, আমার যদি কাউন্সিলিং এর এই ধরনের কোশ্চেন নিয়ে আসো, আমি আগে দেখবো যে তুমি গ্রাফিক্যালি কতটুকু কাজ করছো। ঠিক আছে, এরকম গ্রাফিক্যালি স্টেপ বাই স্টেপ করবো। তো স্টেপ বাই স্টেপ করলে দেখো যে তুমি অটোমেটিক পারতেছো। ক্লিয়ার? আচ্ছা, ওকে। সো আমরা আজকে জাস্ট একটু ইনহেরিটেন্সটা শুরু করবো। ওই যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তিনটা যে বেসিক ফিচার ছিল, সেটা হচ্ছিল যে পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন অলরেডি আমরা দেখে ফেলছি, সেটা হচ্ছে কি ওই যে আমরা ভেরিয়েবলগুলোকে মানে একটা নিজের মধ্যে রাখতেছি, প্রাইভেট পাবলিক অ্যাক্সেস দিতেছি, এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। মানে কে কাকে অ্যাক্সেস করতে পারবে, আমি পাবলিক অ্যাক্সেস করতে পারবো কিনা, প্রাইভেট অ্যাক্সেস করতে পারবো কিনা, তারপরে যে আমরা স্ট্যাটিক দেখলাম, এগুলো হচ্ছে এনক্যাপসুলেশন। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা শুরু করবো হচ্ছে ইনহেরিটেন্সটা দিয়ে। পলিমরফিজম কিন্তু আমরা হালকা একটু দেখছি, কোনটা বলছিলাম যে পলিমরফিজম এই জিনিসটা দেখছি। হ্যাঁ বলো বলো। ওভারলোডিং। সো ওই যে ওভারলোডিং কনস্ট্রাক্টরের মধ্যে আমরা দেখছিলাম ওই যে ওভারলোডিং মেথড, আমরা বলছি যে সেম ভাবেই মেথডটাকে ওভারলোড করা যাবে। সো জাস্ট কনস্ট্রাক্টরটা আমরা যেরকম দেখছি, মেথডটাও সেম ভাবে ওভারলোড করা যাবে। সো ওখানে জাস্ট রিটার্ন একটা থাকবে, কনস্ট্রাক্টরের মধ্যে রিটার্নটা থাকবে। সো মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং, এগুলো হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে, আর পলিমরফিজম আরো একটা ভার্সন আছে, অবজেক্ট পলিমরফিজম আছে, ওটা আমরা নেক্সটে দেখবো। বাট এটাও কিন্তু পলিমরফিজম। আর ইনহেরিটেন্সটা আজকে আমরা শুরু করবো। আচ্ছা, ইনহেরিটেন্স দেখো, এ ওয়ার্ডটা কিন্তু কাইন্ড অফ, এ ওয়ার্ডটার মানে কি, বাংলা মিনিং কিছু গেস করতে পারবা? ইনহেরিটেন্স এটা মানে ক্লোজলি রিসেম্বল এরকম কোন ওয়ার্ড বলতে পারো? এটা তো মানে এটা তো মানে আমাদের জাভার কনসেপ্টে বললাম। ক্লোজলি কোনো ওয়ার্ড তো এটা আগের ক্লাসে আমি আগের সেমিস্টারে পড়াইছিলাম। ইনহেরিটেন্স কাইন্ড অফ রিসেম্বল করা হচ্ছিল ইনহেরিট ওয়ার্ডটাকে, ইনহেরিট। তো এখান থেকে আসছে ইনহেরিটেন্স, বা ইনহেরিটেড করাটাকে বলা হয় ইনহেরিটেন্স। সো আমরা ইনহেরিট কাকে করি? আমাদের উত্তরসূরিদের বলি। সো কাইন্ড অফ তুমি এবার চিন্তা করতে পারো যে তোমার বাপদাদা যে সম্পত্তি রেখে গেছে, তুমি একসময় সম্পত্তি পাবা। সো এটা হলো ইনহেরিট করা, উত্তরসূরি অনুসারে কিছু পাওয়া, এটাই হচ্ছিল ইনহেরিটেন্স। সো এখানে কীরকম, তোমার একটা প্যারেন্ট ক্লাস থাকবে, সব প্যারেন্ট ক্লাসের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তোমার মধ্যে নিয়ে আসবো, এটাই হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে, সো আমরা ইনহেরিট যেভাবে আমরা ন্যাচারাল যে ইনহেরিটটা করি, যে আমাদের যদি বাবার কোনো সম্পত্তি থাকে অ্যাকসেপ্ট, তোমার যদি ত্যায্য পুত্র না করে দেয়, তাহলে হচ্ছিল তুমি যে সম্পত্তিগুলো তোমাদের বাপ দাদা কিছু না কিছু তো পাওয়া, এখানেও কিছু না কিছু পাওয়া যায়। অনেক সময় ফুললি পাওয়া যায়, অনেক সময় কিছু কিছু পাওয়া যায়। ঠিক আছে, ওইটা ডিফাইন করে হচ্ছিল ওই যে অ্যাক্সেস মডিফায়ারগুলো, যে তুমি কোন জিনিসগুলো পাবা আর কোন জিনিসগুলো পাবা না। ঠিক আছে, সো এটা আসলে কাজে লাগে হচ্ছিল যখন তোমাদের মধ্যে কোনো কিছু কমন ফিচার থাকে, একটা ক্লাসের মধ্যে কমন ফিচার থাকে, সেই কমন ফিচার দিয়ে একটা কমন একটা প্যারেন্ট ক্লাস তৈরি করবো, ওই প্যারেন্ট ক্লাসগুলো সবাই নিয়ে নিবে। ঠিক আছে, বারবার যাতে ক্রিয়েট করতে না হয়, এটা একটা অ্যাডভান্টেজ। মানে একটা যখন একটা ক্লাস তৈরি করবো, মনে করি একটা স্টুডেন্টের জন্য ক্লাস তৈরি করবো, একটা টিচারের জন্য ক্লাস তৈরি করবো। এখন স্টুডেন্ট আর টিচার এর মধ্যে কমন ফিচার আছে না, নেম, এজ, অ্যাড্রেস, এগুলো কি কমন ফিচার, সবগুলোর মধ্যে থাকবে। স্টুডেন্টের মধ্যে এক্সট্রা ফিচার থাকবে হয়তো তার সিজিপিএ, স্টুডেন্ট আইডি, টিচারের মধ্যে তার এক্সট্রা ফিচার হিসেবে থাকবে সে টিচার আইডি অ্যান্ড স্যালারি অ্যান্ড তার ডেজিগনেশন কি। ঠিক আছে, সো এই ধরনের।
সো তাদের মধ্যে স্পেশাল কিছু ফিচার থাকবে, মানে এলিমেন্টস থাকবে, আবার কিছু মেথডও থাকতে পারে। যেমন স্টুডেন্ট হয়তো ভলেন্টিয়ার ওয়ার্ক করতে পারবে, ঠিক আছে? তারপর স্টুডেন্ট ক্লাবের মেম্বার হইতে পারবে। টিচার কি হতে পারে? টিচার একটা টিচার ক্লাবের মেম্বার হইতে পারে। তার একটা পার্টিকুলার, ফর এক্সাম্পল সে একটা অর্গানাইজেশন হ্যান্ডেল করতেছে, তার একটা নামে একটা ল্যাব আছে, সেই ল্যাব হ্যান্ডেল করতেছে, ঠিক আছে? একটা কমিটি আছে, কমিটি হ্যান্ডেল করতেছে। এ ধরনের কিছু আলাদা মেথড থাকবে, কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে, মেথড থাকবে। এটা তো ক্লাসের মেইন প্রপার্টি। বাট তাদের মধ্যে কিছু মেথড অথবা ক্লাস অথবা প্রপার্টি কমন থাকতে পারে। যেমন টিচার ভলেন্টিয়ার ওয়ার্ক করতে পারে, স্টুডেন্টও ভলেন্টিয়ার ওয়ার্ক করতে পারে, বাট টিচার একটা কমিটির মেম্বার হতে পারে, স্টুডেন্ট ওটা নাও হইতে পারে। হয়তো একটা ইউনিভার্সিটি এরাও করতেছে না, টিচার সে একটা ল্যাব মেনটেন করতেছে, স্টুডেন্ট একটা ল্যাব মেনটেন করতে পারবে না। ল্যাব মানে হচ্ছে একটা রিসার্চ ল্যাবের কথা বলতেছে, ঠিক আছে? গবেষণাগার, ঠিক আছে? সো সেটা তো আর স্টুডেন্ট হ্যান্ডেল করতে পারবে না। সো এটার মধ্যে স্টুডেন্টের মধ্যে ফাংশনালিটি থাকবে না। আবার যে কমন ফাংশনালিটি, যেমন ভলেন্টিয়ার ওয়ার্ক, এগুলো কমন। সো এই ফাংশনালিটিগুলো আবার থাকতে পারে। আবার ক্যারেক্টারিস্টিকগুলো যেগুলো বললাম, যে নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, এগুলো আবার দুজনের মধ্যে সেম। তো বোঝা গেছে? সো ধরো তাহলে কি আমাদের কমন কিছু যদি ম্যাথ ফাংশনালিটি থাকে, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা প্যারেন্ট ক্লাস তৈরি করতে পারি, যেটা হচ্ছিল সবাই ওই ক্যাপাবিলিটিগুলো নিজের মধ্যে নিয়ে নিবে। সো আমরা ধরো এখানের মধ্যে একটা মানে ধরো ক্লাস তৈরি করি, পার্সন ক্লাস। এটার মধ্যে আমি জাস্ট নিলাম হচ্ছিল পাবলিক স্ট্রিং নেম, পাবলিক আইডেন্টি, এজ, পাবলিক স্ট্রিং। এখন আমি আরেকটা ক্লাস তৈরি করলাম, স্টুডেন্ট ক্লাস। তার আমার দুইটা ক্লাস আছে, এটা আমি একটু মিনিমাইজ করে দিই। একটা হলো পার্সন ক্লাস, যেখানে আমাদের আছে নেম, এজ, অ্যাড্রেস। এখন আমি একটা তৈরি করলাম স্টুডেন্ট ক্লাস। এখন স্টুডেন্ট ক্লাসের মধ্যে স্টুডেন্টের ধরো তার যে স্পেসিফিক প্রপার্টিগুলো, ধরো এটা প্রাইভেট রাখি অথবা পাবলিকের রাখতে পারো, ডাজেন্ট ম্যাটার, এটা আসলে কোনো ইফেক্ট পড়বে না। ডাবল সিজিপি, প্রাইভেট ডাবল এসআইডি অথবা স্টুডেন্ট আইডি, ঠিক আছে? অ্যাগেন আরেকটা ক্লাস আমি তৈরি করি, যেটা হচ্ছে হলো টিচার্স ক্লাস। টিচার, তার মধ্যে থাকতে পারে ধরো প্রাইভেট ডাবল অথবা স্ট্রিং টিচার আইডি প্রাইভেট ডাবল, ঠিক আছে? তাহলে আমার কি একটা পার্সন ক্লাস। সো আমার এখানে একটা পার্সন ক্লাস আছে, পার্সন, এখানে একটা স্টুডেন্ট ক্লাস আছে, এখানে একটা টিচার ক্লাস আছে। এখানে কিছু ইনফরমেশন আছে, নেম, এজ, অ্যাড্রেস। আর এখানের মধ্যে ইনফরমেশন আছে কি স্টুডেন্ট আইডি আর সিজিপি। এখানে তার ইনফরমেশন আছে টিচার আইডি এন্ড স্যালারি, ঠিক আছে? এখন এই পার্সনের যে এলিমেন্টগুলো, এগুলো তোমার টিচারের মধ্যে লাগবে, কারণ টিচার কোথায় থাকে, তার নাম কি, তার অথবা সেই অ্যাড্রেস কি, এটা জানতে হবে। আর এটার মধ্যে কি স্টুডেন্টের মধ্যে সেম জিনিসগুলো লাগবে। এখন এই যে এই এলিমেন্টগুলো, এটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো যদি আমি এখানে নিয়ে আসতে চাই, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। আমি এটাকে নিয়ে আসবো, দ্যাট মিন্স হলো এই যে এভাবে নিয়ে আসাকেই, এই যে একটা লাইন তৈরি করলাম, ফার্স্টে এরকম একটা ক্লাস তৈরি করা আছে। এখন তাদের মধ্যে কোনো রিলেশন আছে? আমি বলছি যে ওটা থেকে এখানে নিয়ে আসো, নর্মাল ক্লাস তৈরি করছি। তাহলে কিভাবে বুঝবে? এখন এখানে তো 3টা ক্লাস আছে, স্টুডেন্ট আরো 4-5টা ক্লাস আছে। স্টুডেন্ট তো চাইলে বক্স ক্লাস থেকে নিয়ে আসতে পারে ইনফরমেশনগুলো, স্টুডেন্ট চাইলে টিচার ক্লাস থেকে নিয়ে আসতে পারে। বাট কোন জায়গা থেকে নিয়ে আসবে? আমি কোনো রিলেশন তৈরি করছি যে ক্লাসের মধ্যে? এখন কিন্তু তৈরি করি নাই, আলাদা আলাদা ক্লাস তৈরি হয়ে গেছে। এই যে নিয়ে আসা, এটাকেই হলো ইনহেরিটেন্স বলে। এটা ইউজ করা হয় একটা মাত্র কিওয়ার্ড দিয়ে, এক্সটেন্ড। এক্সটেন্ড একটা কিওয়ার্ড আছে, সেটা দিয়ে আমি এই কাজটা করতে পারি। সো স্টুডেন্ট যদি আমি বলি যে এক্সটেন্ডস পারসন, তাহলেই এখানে এই ইনফরমেশনগুলো চলে আসবে। সো এটা এখন হিডেনলি এখানে আরো 3টা ভেরিয়েবল অ্যাড হয়ে গেছে, একটা নেম, একটা এজ, একটা অ্যাড্রেস। সো এই 3টা ইনফরমেশন কিন্তু এখন হিডেনলি এখানে অ্যাড হয়ে গেছে। বুঝা গেছে? সো সেম টিচার যদি আমি করতে যাই, আমি এক্সটেন্ড করে দেবো। সো আমি যদি এখানে টিচার্সকে করতে যাই, এক্সটেন্ড
ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এরকম কয়জনকে এক্সটেন্ড করতে পারবো, কয়জনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আসতে পারবো? একজনের কাছ থেকে কাইন্ড অফ তুমি ন্যাচারাল সিলেকশন করতে, মানে ন্যাচারাল, মানে আমাদের যে ন্যাচারাল জেনেটিক অ্যাপ্রোচ আছে, আমাদের একজনের বায়োলজিক্যাল ফাদার একজনই হয়, ঠিক আছে? সো এইভাবে চিন্তা করবা। এখানে আমার কি স্টুডেন্ট কার কাছ থেকে নিয়ে আসতেছে? পার্সন। সো এখানে একটা প্যারেন্ট চাইল্ড ক্লাস রিলেশনশিপ হইতেছে। পার্সন হলো আমার প্যারেন্ট, আর আমি হচ্ছিল স্টুডেন্ট হচ্ছিল তার চাইল্ড। সো বায়োলজিক্যালি একজনের একটাই ফাদার থাকে, বায়োলজিক্যাল ফাদার থাকে। সো আমার এখানেও একটা ক্লাসের একটা মাত্রই প্যারেন্ট ক্লাস থাকবে, আরেকটা প্যারেন্ট ক্লাস থাকে, সেটা হলো অবজেক্ট ক্লাস। মানে অবজেক্ট নামে একটা ক্লাস আছে, ও বি ক্যাপিটাল ও অবজেক্ট। এই অবজেক্ট ক্লাসকে পৃথিবীর সকল ক্লাস বাই ডিফল্ট ইনহেরিট করে। সো একটু মনে করে দেখো, আমরা লাস্ট ক্লাসের দিকে আমরা বলছিলাম যে একটা এখানের মধ্যে আমি যদি সে এই এখানে না, আমি সলিউশন ক্লাসের মধ্যে যাই, বি এর মধ্যে আমি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো কোনগুলাকে? যেগুলো বি এর মধ্যে আছে, বি অবজেক্টের মধ্যে, মানে এখানে যে বক্স অবজেক্ট আছে, বি এর মধ্যে কি কি জিনিস ছিল, গেটার সেটার কতগুলো ছিল, তারপরে কিছু এলিমেন্ট ছিল। সো আমি যদি বি ডট দেই, দেখো যে সেট, গেট, উইথ, প্রিন্ট ডিটেলস, এগুলো কিন্তু আমি নিজে ডিক্লেয়ার করছি। এছাড়াও দেখো আর কতগুলো মেথড আছে না, এই যে দেখো ইকুয়ালস, হ্যাশ কোড, টু স্ট্রিং, গেট ক্লাস, ওয়েট, তারপরে এই যে দেখো কতগুলো ভেরিয়েবল আছে, কাস্ট, ফিল, আইএসটি, ইনস্টেড অফ, নট নাল, এরকম আরো কতগুলা ভেরিয়েবলও আছে। এগুলো আসলে কোথা থেকে? এগুলো কি আমি বক্সের মধ্যে ডিক্লেয়ার করছি? করে নাই, এগুলো আসছে হলো অবজেক্ট ক্লাস থেকে। সো যে কোনো ক্লাস বাই ডিফল্ট অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে, এটা মানে ব্যাকগ্রাউন্ডে এটা ইনহেরিট করে ফেলে। সো এটা তোমার আসলে করতে হবে না, অথবা তুমি থামাইতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, এই অবজেক্ট কল, এই মেথড, এই যে হ্যাশ কোড, ইকুয়ালস, এগুলোকে কল করে তুমি অফ করতে পারবে, ওটা আমরা নেক্সটে যাবো। এটা হলো মেথড ওভাররাইডিং নামে একটা জিনিস আছে, ঠিক আছে? অথবা ভেরিয়েবল ওভাররাইডিং, বাট ওগুলো আদার্স ইস্যু। বাট ইন জেনারেল তুমি যখনই একটা ক্লাস ডিক্লেয়ার করবা, তখনই ওই অবজেক্ট যে ক্লাসটা আছে সেই ক্লাস থেকে সে বাই ডিফল্ট ইনহেরিট করে নেয়। আর তুমি যদি কোনো একটা ক্লাসকে ইনহেরিট করতে চাও, তাহলে আমি এক্সটেন্স কিওয়ার্ড দিয়ে ইনহেরিট করবো, এবং ওইখানে যে মেথড ভেরিয়েবলগুলো আছে সেগুলো আমার মধ্যে চলে আসবে, ঠিক আছে? আমি একটু আগে বলছিলাম যে যখন তুমি তোমার বাবার সম্পত্তি ইনহেরিট করতে যাবা, তখন কিছু সম্পত্তি হয়তো ইনহেরিট করতে পারো, আবার কিছু সম্পত্তি ইনহেরিট নাও করতে পারো, ঠিক আছে? সো এখানেও সেম জিনিসটা আছে, তুমি কাদেরকে ইনহেরিট করতে পারবা, কাদেরকে নিয়ে আসতে পারবা? অনলি পাবলিক জিনিসপত্রগুলো আসতে পারবা। ওই যে আমরা বলছিলাম যে পাবলিক জিনিসপত্রগুলা শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে, মানে ওই ক্লাসের বাইরেও অ্যাক্সেস করতে পারবা। প্রাইভেট জিনিসপত্রগুলো কিন্তু অনলি ওই ক্লাসের মধ্যে। সো তুমি যদি এই পার্সনের মধ্যে যে কোনো একটাকে যদি প্রাইভেট করে দাও, সেটাকে অন্য ক্লাসের মধ্যে ইনহেরিট করে নিয়ে আসতে পারবা না। সো আমি যদি ধরো যে এসটাকে যদি প্রাইভেট করে দেই, তাহলে এসটা শুধুমাত্র এখানে ইউজ করতে পারবা, এখানে যে স্টুডেন্টের মধ্যে যে এজ আর অ্যাড হবে না, মানে ব্যাকগ্রাউন্ডে এজ আর অ্যাড হবে না, বুঝা গেছে? সো ইনহেরিটেন্স আরও ডিটেলস আমরা নেক্সট ক্লাসে দেখবো। একটু বাসা থেকে আমি যে কনসেপ্টটু বললাম, এই কনসেপ্টটু একটু দেখে এসো, অথবা আগের বছরে যে ইনহেরিটেন্সের যে এটা ছিল, লেকচার ভিডিওতে ছিল, সেটা একটু দেখে এসো।